হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাশন করব। ডেফিনেটলি সেটা সিনেমা সংক্রান্ত টপিক। তো টপিকটা হচ্ছে এরকম যে আমরা ছোটোবেলায় বা আমরা ইভেন এখনও আমাদের যারা মাসিমা, জেঠিমা, কাকিমা, পিসিমা, যারা একটু পুরনো জেনারেশনের মানুষ যারা, আমরা তাদের মুখে, বিশেষত আমি নিজে ছোটোবেলায় বা ইভেন এখনও একটা কথা ভীষণভাবে শুনতে হয়, সেটা হচ্ছে যে হিন্দি সিনেমা মানে শুধুই মারামারি, বাংলা সিনেমায় কখনোই মারামারি থাকতো না, সেই কারণে বাংলা সিনেমাগুলো অনেক ভালো। মানে তাদের বক্তব্য হচ্ছে যে যে সমস্ত সিনেমাতে মারামারি থাকে সেগুলো সবই বাজে সিনেমা, এবং যেসব সিনেমাতে মারামারি থাকে না সেগুলো সবই হচ্ছে ভালো সিনেমা। এবারে এই কথাটা কতটা সত্যি বা কতটা ভুল, সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল টপিক। সেটা নিয়ে আমরা ডিসকাশন করব, এবং তার সাথে সাথে এই আলোচনায় এটাও উঠে আসবে যে সিনেমার মধ্যে, সেটা হিন্দি বাংলা আমি ওরকমভাবে বলছি না, সিনেমার মধ্যে মারামারির প্রয়োজনীয়তা কতখানি, মারামারিটা কিসের জন্য, কারণটা কি, সেটাও বুঝতে হবে। সেটা আজকে আমরা ডিসকাশন করব। সো লেটস স্টার্ট। তো দেখো, এই বিষয়টা, এই টপিকটা এখানে যাদের কথা আমি বলছি, অর্থাৎ আমাদের মা, মাসি, পিসি, কাকিমা, জেঠিমা, মামি, এই ধরনের মানুষ যারা আর কি, তারা এই যে কথাটা বলছে যে হিন্দি সিনেমা মানে শুধু মারামারি, বাংলা সিনেমায় কোনো মারামারি থাকে না, বাংলা সিনেমা সেখানে অনেক ভালো সিনেমা। এবারে এই কথাটা কতটা ঠিক বা কতটা ভুল, এটা বোঝার আগে আমাদেরকে একটু ইতিহাস জানতে হবে। ইতিহাস বলতে শুধুমাত্র সিনেমার ইতিহাস না, তার সাথে সাথে আমাদের একটু সামাজিক ইতিহাস জানতে হবে। কারণ হচ্ছে যেহেতু সিনেমা এবং সোসাইটি তারা একে অপরের সাথে কানেক্টেড, সম্পর্কিত, সেই কারণেই সমাজ পরিবর্তনের পাশাপাশি সাথে সাথে সিনেমা এবং সিনেমার সংজ্ঞা কিন্তু পরিবর্তন হচ্ছে। এবারে যদি আমরা একটু পেছনের দিকে যাই, অর্থাৎ যখন বাংলাতে উত্তম কুমার সুচিত্রা সিনেমা করছেন, বা হিন্দিতে দিলীপ কুমার, তারপরে হচ্ছে রাজ কাপুর নায়কের সিনেমা করছেন, সেই সময় কথা আমি বলছি। কারণ যে যারা বা যে অডিয়েন্স বেসটা, মানে এই যে মাসিমা, পিসিমা, মা, কাকিমা, জেঠিমা, এরা অ্যাকচুয়ালিতে এরা সিনেমা দেখা শুরু হয়েছে উত্তম সুচিত্রা বা হিন্দিতে রাজ কাপুর, নার্গিস, দিলীপ কুমার, এদের সিনেমা দিয়ে। এবারে এদের সিনেমায় কখনোই অ্যাকশন থাকতো না, সেগুলো নিখাত প্রেমের ছবি হতো, ড্রামা থাকতো, পরিবারের গল্প থাকতো, সেখানে কিন্তু অ্যাকশান থাকতো না। তো যে কারণেই তারা কখনোই কিন্তু অ্যাকশান দিয়ে তারা কিন্তু বড় হয়নি, যেটা আমরা বড় হয়েছি। সেই কারণেই তাদের কাছে, তাদের মনে হয় যে অ্যাকশানটা হচ্ছে আননেসেসারি। এবার সেটা নিয়েও আলোচনা থাকবে যে অ্যাকশানটা সত্যি আদৌ নেসেসারি না আননেসেসারি। তো এবারে যদি আমরা 50-60-এর দশক যদি দেখি, যদি তখন সোসাইটিটা কীরকম ছিল, তখন আমরা দেখতাম যে সেখানে সেই সময় যদি কোনো মেয়ে কোনো ছেলের সাথে প্রেম করত, সেই মেয়ের বাবা মা, বিশেষত মেয়ের বাবা, কোনোভাবেই সে প্রেমটাকে অ্যাকসেপ্ট করতে পারতেন না। এবং যদি ছেলেটি নিচু কাস্টের মধ্যে হতো বা ফিনান্সিয়ালি যদি উইক যদি হতো, তাহলে সেটাকে আরও বেশি করে অ্যাকসেপ্ট করতেন না। এবং সেই কারণে কি হতো, অনেক ক্ষেত্রে, বা এমনিও হয়তো এই কারণগুলো নেইও, এমনিও অনেক প্রেম কিন্তু নষ্ট হয়ে যেত, অনেক প্রেম কিন্তু পরিণতি পেত না। সেই ছেলেগুলো কী হতো, তারা একটা ট্র্যাজিক প্রেমিকে তারা পরিণত হতো, এবং তারা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে নিত। কারণ তারা হচ্ছে মানে কোনো ঝামেলা তারা যেতে যেত না, মানে প্রেমটা ভেঙে গেল, এটা তারা খুব সহজভাবে অ্যাকসেপ্ট করে নিত। হ্যাঁ, তারা হয়তো কষ্ট পেত, তারা তো প্রচণ্ড কষ্ট পেত, কিন্তু তারা কিন্তু
মানে তারা যে খুব স্ট্রং হয়ে প্রোটেস্ট করবে, প্রতিবাদ করবে, বা সেই মেয়েটির বাবার এগেনস্ট থেকে সামনে দাঁড়িয়ে কথা বলবে, সেই সাহস তাদের থাকতো না, বা সেই মানুষরা থাকতো না। সেই জিনিসটাই আমরা কিন্তু এই উত্তম সুচিত্রা সিনেমার মধ্যে আমরা কিন্তু ভীষণভাবে দেখতে পাই। তোমরা যদি পথে হলো দিদি সিনেমাটা দেখো, সেখানে দেখবে যে ছবি বিশ্বাস কী করতেন, তিনি উত্তমের যে চিঠিগুলো পাঠাতেন সুচিত্রা সেনকে, সেই চিঠিগুলো তিনি কিন্তু লুকিয়ে রাখতেন, চিঠিগুলো তিনি সুচিত্রা সেনকে দিতেন না। ফলে কী হতো, সুচিত্রা সেনের মধ্যে একটা ভুল বোঝাই তৈরি হওয়া শুরু হয় আর কি, যাতে সুচিত্রা সেন তাকে উত্তমকে ভুল ভাবতে শুরু করে, এবং যাতে প্রেম যাতে ভেঙে যায়। এবং ছবি বিশ্বাস সুচিত্রা সেনকে না জানিয়ে তিনি উত্তমকে চিঠি লেখেন যে তোমার মতো বাজে ছেলেকে, কুলাঙ্গা ছেলেকে আমার মেয়ে কখনোই বিয়ে করবে না। মোস্টলি মেয়ে ছিল আর কি, আমরা স্যার খেয়াল পড়ছে না, সে বিয়ে করবে না। সে আমি তার জন্য একটা পাত্র থেকে, সে তোমার থেকে অনেক বেশি ভালো। এবং যেটা হয়ে থাকে যে সেই পাত্র প্রচুর পয়সা থাকে, প্রচুর বড় লোক থেকে, তার প্রচুর প্রভাব প্রতিপত্তি থাকে, সেরকম ছেলের সাথেই মেয়ের বাবা জেনারেলি বিয়ে ঠিক করতো। এটা আমরা দেখে এসছি আর কি, এবং সেটা কিন্তু রিয়েলিটি সত্যি কিন্তু হতো। ঠিক আছে, যদি তোমরা শিল্পী ছবিটা দেখো, সেটার কিন্তু এন্ডিং কিন্তু একটা খুব ট্র্যাজিক এন্ডিং ছিল, একটা খুব ইমোশনাল এন্ডিং ছিল। এগুলো কিন্তু হতো সেই সময়ের সোসাইটিতে, যার রিফ্লেকশান সেই সময়ের সিনেমার মধ্যেও কিন্তু পড়তো। অ্যাকচুয়ালি সিনেমার মধ্যে কিন্তু মানে সিনেমা তো একটা মাধ্যম আমাদেরকে একটা সামনে একটা বক্তব্য পেশ করার জন্য, তুলে ধরার জন্যে। তো এগুলোর মাধ্যমে কিন্তু এই কাস্ট ডিসক্রিমিনেশন, ক্লাস ডিসক্রিমিনেশন, এই যে ব্যাপারগুলো ফেস করতে হতো বিশেষত ছেলেদেরকে, তো সেই ব্যাপারগুলো নিয়েই কিন্তু সেই সময় কিন্তু সিনেমাগুলো অ্যাড্রেস করতো। এটা হচ্ছে 50 এবং 60-এর দশকের কথা আমি বললাম। এমনকি হিন্দিতে আমরা রাজ কাপুরের অনেক ছবিতে এরকম ট্র্যাজিক এন্ডিং দেখতে পাই। দিলীপ কুমার, তাকে তো ট্র্যাজিক হিরোই বলা হয় তাকে, তার ছবিতে আমরা সেগুলো দেখতে পাই। এটা চলে হচ্ছে 50-60-এর দশকে। এবার আছে 70-এর দশক। 70-এর দশকটা হচ্ছে একটা খুব ডিস্টার্বিং সিচুয়েশান ছিল, যেখানে কলকাতাতে চলছে নকশাল আন্দোলন, ইন্ডো পাক ওয়ার চলছে 1971-এর, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সারা দেশে এমার্জেন্সি জারি করা হয়েছে। সেই সময়ে বহু মানুষের চাকরি চলে গেছে, কাজ চলে গেছে, তারা বেকার হয়ে পড়েছে। এই সময় মানুষ রিয়েলাইজ করছে যে এরকমভাবে চুপ করে থাকলে হবে না। মানে যেটা আমি একটাকে বললাম যে তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নিত কোথাও গিয়ে, বা তাদের সেই জোর থাকতো না যে সেটাকে প্রতিবাদ করে। কিন্তু 70s-এর এরাতে মানুষ কিন্তু মধ্যে কিন্তু রাগের কিন্তু সঞ্চার ঘটলো। মানুষ রিয়েলাইজ করলো যে না, এরকমভাবে চুপচাপ মেনে নিলে হবে না, এর প্রোটেস্ট করতে হবে, এর প্রতিবাদ করতে হবে। এবং সেই কারণে দেখবে 70s সময় কিন্তু রাইজ হলো কার, অমিতাভ বচ্চনের। এবং অমিতাভ বচ্চনের রাইজের পেছনে কিন্তু সেলিম জাভেদ জুটি, যাদের নিয়ে আলাদা করে ফিল্ম স্কুলে পড়ানো হয়, যাদের ভারতীয় সিনেমাতে একটা হিউজ কন্ট্রিবিউশন রয়েছে, সেই সেলিম জাভেদ তাদেরও কিন্তু একটা হিউজ অবদান আছে অমিতাভের রাইজের পেছনে। অমিতাভের কেরিয়ারে যত কাল্ট ক্লাসিক মুভি আছে, তার সব কিছুর রাইটিং কিন্তু, স্টোরি, স্ক্রিনপ্লে, ডায়লগ রাইটিং হচ্ছেন সেলিম জাভেদ। এবারে অমিতাভ বচ্চন ভারতীয় সিনেমাতে প্রথম কিন্তু অ্যাকশানটাকে পপুলার করেন। এমন না যে ওনার আগে অ্যাকশান হয়নি। এই যে যারা বলছেন যে বাংলাদেশে কোনো অ্যাকশান থাকতো না, একেবারে কি তাই? না, একেবারে তা কিন্তু নয়। 1961 সিনেমা জিন্দের বন্দি, সেটার মধ্যেও তো অ্যাকশান ছিল। সেখানে আমরা উত্তম কুমার, যিনি তখন একজন মানে একজন প্রেমিক মানুষ আর কি, একজন সবার চোখে আর কি পর্দার,
আমরা তাকে তো সেখানে অ্যাকশন করতে দেখি, আমরা সৌমিত্র চ্যাটার্জিকে অ্যাকশন করতে দেখি, আমরা উত্তম কুমার সৌমিত্র চ্যাটার্জিকে একসাথে আমরা অ্যাকশন করতে দেখি। হ্যাঁ, সেই অ্যাকশন হয়তো আজকের দিনের মতো হয়তো এরকম মাস লেভেল অ্যাকশন নেয়, কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু তপন সিনহা সেই ছবির মধ্যে অর্থাৎ জিন্দের বন্দির মধ্যে অ্যাকশন কিন্তু স্টেজ করেছিলেন, ডিজাইন কিন্তু করেছিলেন। এবং জিন্দের বন্দি কিন্তু সেই সময়ের হিসাবে একটা খুব বড় স্কেলের বাংলা সিনেমা ছিল। বাংলা সিনেমা নিরিখে বলছি এবং 1960 নিরিখে বলছি, সেটা কিন্তু ছিল। আচ্ছা, উত্তম কুমার পরবর্তীকালে অমানুষ ছবিতে সেখানে তিনি কি অ্যাকশান করেননি? সেখানে শেষে তার তো অ্যাকশান ছিল, সেখানে উত্তম কুমারকে আমরা অ্যাকশান করতে দেখি, যদি সেটা অনেকটা পরে ছিল আর কি। কিন্তু তার মানে কিন্তু এটা দাঁড়াচ্ছে কি যে বাংলা সিনেমাতে কিন্তু অ্যাকশান কিন্তু হয়ে গেছিল। এমনকি অমিতাভের আগেও আমরা কিন্তু অ্যাকশান করতে কিন্তু দেখেছি, কিন্তু অ্যাকশান কিন্তু ছিল, থাকতো, কিন্তু ছিল, এমন না ছিল না। চলতি কা নাম গাড়ি বালির সিনেমা ছিল, সেখানে আমরা শেষ দৃশ্যে মানে ক্লাইম্যাক্সে অশোক কুমারকে আমরা অ্যাকশান করতে দেখি। হ্যাঁ, সেগুলো হয়তো মানে ওরকম মাস অ্যাকশান ছিল না, কিন্তু অমিতাভের কথা কেন বলা হয়, অমিতাভ বচ্চনের কেন বলা হয়, কারণ অমিতাভ বচ্চনের ওই যে অ্যাংরি ইয়ং ম্যান ইমেজটা, যেটা ওই সময়ের জন্যে বা উনি যে অ্যাকশানগুলো করতেন সেই সময়ের জন্যে, সেটা কিন্তু মানে অনেক বেশি কিন্তু উপযোগী ছিল। সেই সময় কী হতো, সেই সময় মানুষ সিস্টেমের এগেনস্টে মানুষ ফুঁসছে, রাগে ফুঁসছে। এবারে কি হচ্ছে, অমিতাভের ছবিতে যে অ্যাকশন থাকতো সেগুলো থাকতো হচ্ছে একটা রূপক বা মেটাফর হিসাবে থাকতো। এবারে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, মানে দেখো রিয়ালিটির সাথে তো কিছু তো মানে ডিফারেন্সিয়েট তো রয়েছে। তো আমরা মানে যখন আমরা কোনো অফিসে যখন কাজ করছি, বিশেষত কর্পোরেট সেক্টরে, আমরা যখন বসের কাছে ঝাড় খাই, সেটা অনেক ক্ষেত্রে অহেতুকও হয়, যারা ফেস করে তারা জানে সে অনেক অহেতুক হয়ে থাকে। এবারে যখন এই ঝাড়টা খাওয়া হচ্ছে, তখন আমরা কি ফিল করি যে হ্যাঁ বস আমাকে এরকমভাবে ঝাড়লো, আমার কোনো দোষ নেই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে, বসে অনেক ক্ষেত্রে ইচ্ছা করে ঝাড় দিয়ে থাকে, এটা হয়ে থাকে, কারণ সে তার ক্ষমতা জাহির করতে চায়। আমাদের রাগ হয়, আমাদের মনে হয় যে বসের গালে দুটো ঘুষি মেরে দিই, বসের নাক মুখ ফাটিয়ে দিই, এটা মনে হয়। তার মানে আমরাও কোথাও গিয়ে সিস্টেমের শিকার হচ্ছি। এবারে সিনেমার উদ্দেশ্য কী? সিনেমার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এন্টারটেন করা, আমাদেরকে বিনোদন দেওয়া। সিনেমার উদ্দেশ্য কখনোই কিন্তু মানুষকে এডুকেট করা নয়। হ্যাঁ, অ্যাডিশনাল মেসেজ দিতে পারে, তবে সেটা একটা ভালো গল্প বা একটা গল্প দরকার নেই, একটা ভালো স্টোরি টেলিং বা ভালো স্ক্রিন প্লের মাধ্যমে, এটাই সিনেমার উদ্দেশ্য। যখন আমরা সিনেমার মধ্যে দেখছি অমিতাভ বচ্চন তার থেকে ক্ষমতাশালী কোনো মানুষকে পেটাচ্ছে, মারছে, যেটা আমরা দিওয়ারে দেখতে পাই যে ডক মালিককে মারে, তাদের পুরো গ্যাংটাকে একদম পুরো মেরে শুইয়ে দেয় একদম আর কি। আমরা এগুলো দেখে বা সেই সময় যারা ছেলেরা যারা সেই সময় তারা কেন সেটা থেকে মজা পাচ্ছে, কারণ তাদের যে রাগটা সেটা তারা মানে ওই যে সিনেমায় দেখছে, তাদের কাছে তখন কি হচ্ছে, অমিতাভ বচ্চন একজন ওই মাসিয়া হয়ে উঠছে। যেখানে দেখবে অমিতাভ বচ্চন সেই সময় বহু ছবিতে তিনি কিন্তু শ্রমিক, কুলি, মজুর, এরকম মানে যে যারা লোয়ার ক্লাস থেকে বিলং করে, তিনি তাদের কিন্তু সেটা চরিত্র বা তিনি তাদেরকে রিপ্রেজেন্ট করতেন ওই চরিত্রগুলো করার মাধ্যমে। যে নিচু শ্রেণী তারা শোষিত, নিপীড়িত, অত্যাচারিত হচ্ছে, এবং যারা হায়ার ক্লাস, যারা উঁচু শ্রেণী, হায়ার ক্লাস থেকে যারা বিলং করছে, তারা হচ্ছে অত্যাচার করছে, তারা শোষণ করে, নিপীড়ন করছে। এবার এই শোষিত নিপীড়িত শ্রেণী থেকে একজন মাসিয়া উঠে আসছে। এবার যখন তারা দেখছে, তখন তারা সেটা দেখে কানেক্ট করছে, তখন তারা সেটা দেখে তাদের একটা স্যাটিসফ্যাকশান আসছে। যেখানে দেখবে যে আমাদের
বাড়িতে যারা কাকা জ্যাঠা মেসো পিসেমশাই এই ধরনের মানুষেরা আর কি, দাদু ঠাকুরদা, এই গোছের মানুষেরা আর কি, তারা দেখবে তারা কিন্তু এই কারণেই অমিতাভ বচ্চনকে পছন্দ করেন, কারণ তারা তারা রিলেট করতে পারেন। ওনার সিনেমাতে অ্যাকশন ছিল একটা মেটাফর, সিস্টেমের এগেনস্টে একটা প্রতিবাদ। এবার হ্যাঁ, ডেফিনেটলি যদি আমি এখানে মারামারির প্রয়োজনীয়তা আসি, দেখো এটা হচ্ছে একটা কমার্শিয়াল এলিমেন্ট। এবারে অমিতাভের ছবিতে এটা সবথেকে অর্গানিকভাবে ইউজ হয়েছে। এবার যখন রাইটিং করা হয়, যখন যে রাইটিং করছে একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার, তখন সেখানে রাইটারকে বা পরিচালককে এটা দেখতে হয়, এটা ফোকাস রাখতে হয়, খেয়াল রাখতে হয় যে আমি যে মারামারিটা দেখাচ্ছি বা রাখছি, এই মারামারিটা আমি ঠিক কোথায় রাখবো, আমি গল্পে কোন জায়গায় আনবো, বা এটা গল্পের মধ্যে কিছু অ্যাড করছে বা কিছু গল্পটাকে কিছু সার্ভিস করছে কিনা, সেই অনুযায়ী কিন্তু অ্যাকশনটাকে রাখতে হয়। এবং ডেফিনেটলি এটা রাখা হয় হচ্ছে দর্শককে এন্টারটেন করার জন্য এবং একটা মাস মুভমেন্ট হিসাবে। এবার পরবর্তীতে কী হয়, এই মারামারিটা অ্যাকশানটা একটা হিট ফর্মুলাতে পরিণত হয়। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে হিন্দি সিনেমা হোক বাংলা সিনেমা হোক, অনেক ক্ষেত্রেই জাস্ট একটা মারামারির সিন রাখা হয় শুধুমাত্র হিরোগিরিটাকে, হিরো কতটা পাওয়ারফুল সেটাকে এস্টাবলিশ করার জন্যে। অমিতাভ বচ্চনের পরবর্তীতে মানে যখন অমানুষ তো আরও অনেক পরের সিনেমা, মোস্টলি 1970s সিনেমা ছিল অমানুষ। তো সেই ছবিতে আমরা তুত্তুমকে অ্যাকশন করতে দেখি। পরবর্তীতে আমরা রঞ্জিত মল্লিককে, ভিক্টর ব্যানার্জিকে, চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেক ব্যানার্জি, আমরা কিন্তু এদের সবাইকে কিন্তু বাংলা সিনেমায় অ্যাকশন করতে দেখেছি, ঠিক আছে, অ্যাকশন করতে দেখেছি। এবং যেটা হয় পরবর্তীকালে ওই অ্যাকশনটা হিট ফর্মুলায় পরিণত হয়, এবং সেটা কিন্তু পরবর্তীতে বাংলার বহু পরিচালক ইউজ করেছেন, হিন্দিতে তো ইউজ হয়েছে ডেফিনেটলি, অনেক ছবিতে বহু ছবিতে ইউজ হয়েছে। কিছু সিন দেখা যেটা শুধুমাত্র হিরোইজমকে এস্টাবলিশ করার জন্যে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালিতে মারামারি জিনিসটাকে মানে অ্যাকশন হিসাবে পপুলার করানো হচ্ছে অমিতাভ বচ্চন, যে মারামারি তার আগেও কিন্তু হয়ে গেছে। তো সুতরাং এই যে কথাটা বলা হয়, যদি আমি এবার এটাকে যদি একটা ফাইনাল ডিসিশন দিতে আসি যদি এখন আর কি, তার মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে যে অ্যাকচুয়ালিতে এই কথাটা কিন্তু কোনো ভিত্তি বা লজিক নেই, যেহেতু তাদের মধ্যে এক্সপোজার একেবারেই নেই। তারা যেহেতু মানে শুধুমাত্র ড্রামা বেসড বা একদম ইমোশনাল লাভ স্টোরি এই ধরনের ছবি থেকে তারা বড়ো হয়েছেন, তারা ছবি দেখেছেন আর কি। যখন যেহেতু সময় অ্যাকশনের চল ছিল না, সেই কারণে তাদের মনে হয় যে অ্যাকশানটা মানে একটা অপ্রয়োজনীয়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি এরকম যে রান্নাঘরে রান্না করতে করতে ঘরে ঢুকলো এবং ঘরে ঢুকে যেই দেখলে শুধুমাত্র অ্যাকশান হচ্ছে, সঙ্গে সঙ্গে মন্তব্য করে দিল হিন্দি সিনেমায় শুধু মারামারি হয়, বাংলা সিনেমায় মারামারি হয় না। অথচ অ্যাকশানটা কেন হচ্ছে, তার পেছনে রিজনটা কী, সেটা কিন্তু সে জানার কিন্তু চেষ্টা করলো না। সে শুধুমাত্র একটা জাজমেন্ট দিয়ে দিল, এটা কমেন্ট, এটা জাজমেন্ট যে বাংলা সিনেমায় মারামারি হয় না, হিন্দি সিনেমায় শুধু মারামারি হয়। তো ব্যাপারটা হচ্ছে কি এটাই যে মারামারি জিনিসটা অপ্রয়োজনীয় নয়, এটা প্রয়োজনেই প্রথমে দেখানো শুরু হয়, তার পেছনে কারণও দেখানো হয়, যথেষ্ট জাস্টিফিকেশনের কারণ রয়েছে, পরে সেটা হিট ফর্মুলায় পরিণত হয় এবং পরে সেটা অনেক ক্ষেত্রে আননেসেসারিভাবে ইউজ করা হয়। এবং যেটা বলে বাংলা সিনেমায় মারামারি কখনোই হয়নি বা হয় না, সেটাও কিন্তু ভুল কথা। কারণ হিন্দি এবং ছবিতে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু অ্যাকশান কিন্তু ছিল সেই সময় হিসাবে, ঠিক আছে, সেটাও কিন্তু যথেষ্ট একটা বড়ো স্কেলের ছবি ছিল। সুতরাং এই কথাটার কিন্তু আদবে কোনো ভিত্তি নেই যে মারামারি শুধু হিন্দি সিনেমাতেও, মারামারি বাংলা ছবিতেও হয়েছে, বা মারামারি জিনিসটা অপ্রয়োজনীয় তা একেবারেই নয়। মারামারি জিনিসটা সেটার পেছনেও কারণ রয়েছে, সেটার পেছনে ইমোশন রয়েছে,
সেই ইমোশনটা ওয়ার্ক না করলে সেই অ্যাকশনটা কখনোই ওয়ার্ক করে না, সেটা হচ্ছে যতই স্কেল থাকুক না কেন। তো এই ছিল আমার আলোচনা, আমার ওপিনিয়ন এই টপিকটাকে নিয়ে। তো আমি আশা করব যে তোমাদের এই পুরো আলোচনাটা, পুরো বিষয়টা তোমাদের শুনতে ভালো লেগেছে। তো তোমাদের কি ওপিনিয়ন এই বিষয়টাকে ঘিরে, সেটা তোমরা পক্ষেও বলতে পারো, বিপক্ষে বলতে পারো, বা তোমরা যদি আরও কিছু তথ্য বা থিওরি যদি অ্যাড করতে চাও এর সাথে, সেটাও অবশ্যই এর সাথে অ্যাড করতে পারো। সেটা নিয়েও কমেন্ট বক্সে অবশ্যই আলোচনা করা যেতে পারে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশান বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে যুক্ত, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরক্ষণের ভিডিওতে। টিল দেন, টাটা।